গল্পের নাম আমার আলাদিন। লেখনীতে জাবিন ফুরকান। পর্ব ৬। ঘুম থেকে উঠে মায়ের জন্য চেঁচিয়ে কেঁদে যাচ্ছে ইজান। সবেমাত্র বাথরুমে ঢুকেছিল ইরাম ফ্রেশ হতে। বাচ্চার কান্নার আওয়াজে হন্ত হয়ে বেরিয়ে এলো। বিছানা একদম মাঝখানে কাঁথায় মোড়ানো ইজানকে নাজুক শরীরে ছটফট করছে। ছোট্ট হাত দুখানা ছুঁড়ে ছুঁড়ে মাকে কাছে পাওয়ার দাবি পেশ করে যাচ্ছে। ইরাম দ্রুত বিছানায় গেল। ছেলেকে কোলে তুলে বুকে চেপে দোলাতে লাগলো। এই যে আম্মু, এইখানে আছি বাবা। দেখি দেখি দেখি, কাঁদে না আমার প্রিন্স। তুমি না স্ট্রং বয়, তাই না? আম্মুর স্ট্রং ব্রেভ বয়। ইজেনের মুখে অসংখ্য ছোট ছোট আদরে চুমু দিতেই ছেলে শান্ত হয়ে গেল। ইরামের গালে গাল ঠেকিয়ে বুঝি জননীর শরীরে উষ্ণতা নিজেকে ভোলালো। মুচকি হেসে ইরাম ছেলেকে শুরুতে কিছুটা দুধ খেয়ে দিল। মাত্রই ঘুম থেকে উঠেছে যেহেতু, আবার এক্ষুনি ঘুমাবে না। খানিকটা সতেজ বাতাসে থাকলে ভালো লাগবে, এই ভাবনা চিন্তা থেকে ইরাম পরনের সালোয়ার কামিজে ওনারা ঠিকঠাক করে নিয়ে ছেলেকে সুন্দর করে নতুন একটা খাতা পেঁচিয়ে গেস্ট রুমের বাইরে বেরোলো। সামিয়া হাসপাতাল থেকে ফেরার সাথে সাথে আবার বাইরে চলে গিয়েছে। কিচেন ভর্তি কেজির পর কেজি মিষ্টির প্যাকেট। তার চেহারায় অকৃত্রিম খুশির ঝলক ছিল সবসময়। ছেলের বিয়ে নিয়ে উৎসাহের কোনো কমতি নেই। সিদ্ধান্ত হয়েছে বাড়িতেই ছোটখাটো অনুষ্ঠান করে আক্ত করবে সাইবান আর ইরামের। একা হাতে সব আয়োজনে ছোটাছুটি করছে সামিয়া। সাইবানও সকাল থেকে বাড়িতে ছিল না, এখন ফিরেছে কিনা ইরামের জানা নেই। ছেলেকে কোলে নিয়ে লিভিং রুমে দিয়ে যেতে যেতেই একবার সকালের ঘটনাগুলো মনে করল ইরাম। সাইবানের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। ছেলেটা এমনভাবে কথা বলল কেন? ইরাম কোনো হিংসা থেকে সাইবানকে পরনারী থেকে সম্পর্কে বলেনি। যে ট্রামার মধ্যে দিয়ে অরণ্য তাকে নিয়ে গিয়েছে, সে ট্রামা দ্বিতীয়বার মোকাবেলা করার জন্য মতন শক্তি তার নেই। সাইবান আজকালকার ছেলে। উপরন্তু ইরাম এখনো ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছে না। ছোটবেলার সাইবানের সঙ্গে আজকের সাইবানের ফারাক যোজন যোজন। বর্ষা নামক গুণটি বিলুপ্ত হয়ে গেছে তার মন থেকে। কিন্তু সাইবান তার একটা বাস্তবসম্মত অনুরোধের ভিত্তিতে এমন প্রতিক্রিয়া কেন করলো? সে কি ইরামের সাথে মজা নিতে চাইছে? হতে পারে। ছেলেটাকে বুঝতে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে। লিভিং রুমের কাছাকাছি পৌঁছতেই ইরাম টের পেল ভিতরে মানুষের উপস্থিতি আছে। আজ কি রাত মজা হুস্ন কা আঁখো সে লিজিয়ে। মিউজিকের আওয়াজে গম গম করছে লিভিং রুম। ইরাম ইজানকে কোলে নিয়ে ঢুকতে গিয়ে করিডোর থেকে খেয়াল করলো সোফায় বসে বসে আয়েশ করে টিভিতে গানের ভিডিও দেখছে সাইবান। বাইরে থেকে ফিরেছে, পোশাকেই বোঝা যাচ্ছে। একটা সাদা শার্ট আর কালো জিন্স পরনে। শার্টের বোতামগুলো খোলা, তাতে উন্মুক্ত বুক দেখা যাচ্ছে। লিভিং রুমে হলদে আলোয় লোমহীন চন্দন ফর্সা ত্বক চিকচিক করছে। ইরামের কোলে ইজান কুই কুই করে উঠল। পর্দার দিকে তাকানোর সুযোগ তার হলো না। এই যে বাবাটা, আম্মু তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। ইজানের কানে বিড়বিড় করতে করতে সে লিভিং রুমে পা রাখতেই সোফা থেকে দৃশ্যটা খেয়াল করলো সাইবান। এক হাতে রিমোটটা ধরে পা ঝুলাচ্ছিল সে। তৎক্ষণাৎ রিমোটটা তাক করলো টিভির দিকে। বিদ্যুতের গতিতে ঘটল ঘটনা। ইরাম দেখতেও পেল না কি হয়েছে, শুধু শুনতে পেল গানটা বদলে গিয়েছে। এখন টিভিতে ভাসছে কিছু কার্টুন আর বাজছে বেবি শাক ডু ডু ডুডু, বেবি শাক ডু ডু ডুডু। ভুরু উঁচু করে ফেললো ইরাম। সাইবানের চেহারা একটা ভীষণ বিরক্ত দেখা যাচ্ছে। আপন মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে ঠোঁট নাড়িয়ে। মন্তব্য করবে না করে বলে বসলো, কি ব্যাপার, গানটা বদলালে কেন? চাইল্ড ফিল্টার মেরেছি। শান্তি আছে নাকি এবারে তার? এবারেতে শান্তির মা পটল তুলেছে, আর কিছুদিন পর বেগুনও তুলে ফেলবে। ইজান অবশ্য গানের দিকে কোনো মনোযোগ নেই। সে জননীর বুকে চুপটি করে লেপ্টে আঙ্গুর চুষছে। ভাইজান, সুন্দর সুন্দর মায়া মানুষের নাচ কোদন দেখতে পারতেছেন না তো, এই জন্য চেত্তা গেছে। কথাটা ভেসে হলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একজন মানুষের তরফ থেকে। সুগন্ধা হাতে কফির মগ নিয়ে হেলে দুলে কিচেন থেকে বেরিয়ে আসছে। তার চেহারায় ডোন্ট কেয়ার ভাব। ঠাস করে কফির মগটা সে সাইবানের সামনে টি টেবিলের উপর রেখে দিল। এতক্ষণ রাগ দেখা না গেলেও এবার সত্যি সত্যি তেতে উঠল সাইবান। ইউ জরিনার আম্মা সকিনা, কত বড় সাহস তোর! মুখে গু পড়বে তোর। মুরগির জামাই মোরগের পাতলা পাতলা গু। সুগন্ধা বিপরীতে নিজের লম্বা চুলে একটা ঝটকা দিয়ে আবার উল্টো ঘুরে গেল। যেন সাইবান এক প্রকার তার মালিক নয়, বরং নগণ্য কোনো অস্তিত্ব। এবারের সবাই মাথায় সমস্যা, ইরাম ভাবল মনে মনে। তবে তাদের ঝগড়াঝাটি স্থায়ী হওয়ার সুযোগ পেল না। খোলা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো সামিয়া, হাতে এক গাদা ব্যাগপত্র। তার অনুসারে করিম, এই লোকটাও হাতে।
মাথায় কাঁধে ব্যাগে ঝুলছে। শপিং করে এসেছে স্পষ্ট। দ্রুত প্রতিক্রিয়া করলো ইরাম। হুট করে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিয়ে বলল, ধরো তো একটু। ছিটকে দূরে সরে গেল সাইবান। ইস, ছি! ইজানের ছোট্ট মুখটা ঘুরিয়ে জিভ বের করে সাইবানের দিকে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। ওই বড় টলমলে জীবন্ত দিঘির ন্যায় দৃষ্টি দেখে একটি শক্ত ঢোক গিলল সাইবান। ইয়াল্লাহ, ইয়াল্লাহ, তুমি রহম করো। ও মাবুদ, শক্তি দাও, ধৈর্য দাও, টাকা দাও। কাপা কাপা হাতে দুহাত বাড়িয়ে ইজানের কাঁথা মোড়ানো ছোট্ট শরীরটাকে কোনো মতে সাইবান ধরেছে কি ধরেনি, ইরাম ছুটে চলে গেল সামিয়ার কাছে। আর চোখে সেদিকে চেয়ে সাইবান দৃষ্টি ফেরালো দুহাতে টান টান করে শরীরের থেকে এক হাত দূরে ধরে রাখে ইজানের দিকে। শক্ত একটা ঢোক গিল সে। নিঃশ্বাস প্রশ্বাস ভারী উঠছে তার। যে কোনো মুহূর্তে প্যানিক অ্যাটাক করতে পারে। ইজানের কাদার মতো নরম শরীর বুঝে তার বিশাল দুই হাতে আঙুলের ফাঁকে গলিয়ে পড়ে যাবে। মাথা কাত করে বাচ্চাটার চোখে চোখ রাখলো সাইবান। অদ্ভুতভাবে ইজান একটু কাঁদলো না, বরং সাইবানকে নকল করে নিজের ছোট্ট মাথাটাও কাত করলো। আঙ্গুল চুষতে চুষতে তাকিয়ে রইল গোল গোল চোখে। আপনি আঙ্গুল খাচ্ছেন কেন? নিয়মিত নিজের মায়ের মাথাটা খাবেন। সাইবানের কণ্ঠে ইজান দু পা নেড়ে সামান্য ঝাটকা দিয়ে উঠল। ফোকলা দাঁতে মারি দেখিয়ে হাসলো নাকি বিদ্রুপ করলো বোঝা দেয়। আর একটু হলে সাইবান তাকে ফেলে দিচ্ছিল, কিন্তু সক্রিয়ভাবে তার দুহাতটা ইজানকে কাছে টেনে বুকের উপর রাখলো। শার্টের বোতাম খোলা থাকায় তার তপ্ত ত্বকে সরাসরি স্পর্শে ইজান গুটিসুটি দিয়ে একদম বুকের সঙ্গে লেপটে গেল। বুড়ো উঁচু হয়ে এলো সাইবানের। মহা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নিজের বুকে ঠেকিয়ে রাখা নগণ্য প্রায় অস্তিত্বটাকে। আর হাতের তালু ইজানের সমস্ত পিঠের সমান। বিষয়টা একই সঙ্গে বিস্ময়কর এবং উপভোগ্য। এত ছোট মানুষ হয়? এ তো জ্যান্ত একটা পুতুল। মুচকি হাসি ফুটল সাইবানের ঠোঁটে। অজান্তেই দু পা নাড়িয়ে ইজান সমেত সোহেল দৌড়াতে দৌড়াতে সে টিভির কাছে গিয়ে দাঁড়ালো। তখনও বাচ্চাদের গানটা বেজে চলেছে, অথচ ইজানের এই গানের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। সে সাইবানের বুকের মাঝে কিলবিল করে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ, চিনছে তার মস্তিষ্ক। বাচ্চা ফিল্টার তোর পছন্দ না? তাহলে কি পছন্দ? বেলি ড্যান্স দেখবি? আই! মৃদু শব্দ করে কৌতূহলী চেহারায় ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইজান। সাইবান অন্য হাতে একটা রিমোট নিয়ে গানটা বদলে আগের গানে ফিরে গেল। সমস্ত লিভিং রুমে বেজে উঠল, থোড়ি ফুরসত ভি মেরি যা কভি বাহো কো দিজিয়ে আজ কি রাত মজা হুস্ন কা আঁখো সে লিজিয়ে। অদ্ভুত হলো সত্য, বিটের সঙ্গে সঙ্গে ইজান চোখ ঘুরে টিভির পর্দার দিকে তাকালো। চোখ মুখে একটা নিদারুণ আকর্ষণ ফুটলো তার। ছোট্ট শরীরটা মিউজিকের তালে তালে নড়ে উঠল। মাথাটা ঝুলিয়ে ঝুলিয়ে ইজান ছোট্ট হাত দুখানা নাড়াতে লাগলো। আই আ আ বিয়াটা তির্যক হাসি ছেয়ে গেল সাইবানের সমস্ত মুখমণ্ডলে। তু তো মেরি সে ভি বড়া কামিনা নিকলা ইয়ার। জিও মামা, আয় নাচি, ইয়ে উ উ। এক হাতে ইজানকে ধরে রেখে আরেক হাত ঘুরিয়ে ঘুরে লাফাতে লাগলো সাইবান। তার ভয়টার ভাব ভেঙে গিয়েছে। সামিয়া আর ইরাম দুজনেই তখন সবেমাত্র কথা বলতে বলতে রুমের মাঝখানে এসে পৌঁছেছে। সামনে বিপজ্জনক দৃশ্য দেখে আঁতকে উঠল ইরাম। সামিয়ার হাত থেকে যে শপিং ব্যাগগুলো সাহায্য করার উদ্দেশ্যে নিজের হাতে নিয়েছিল, সেগুলো ঝরঝর করে পড়ে গেল মেঝেতে। উদ্দাম লাফিয়ে চলেছে সাইবান, সিটি বাজাতে বাজাতে। তার বুকে লেপ্টে থাকা ইজান একটা হাত আঁকড়ে ধরে দন্তহীন মারি দেখিয়ে হাসতে হাসতে অতি উৎসাহের সঙ্গে টিভির পর্দায় তাকিয়ে আছে। আলাদিন! ইরাম শঙ্কায় ছুটে যেতে নিল, কিন্তু পিছন থেকে সামিয়া তার একটা হাত আঁকড়ে ধরে ফেললো। আটকাস না, বন্ডিং হতে দে। দ্বিধায় থেমে গেল ইরাম। বিচলিত দৃষ্টিতে সামিয়ার দিকে ফিরে তাকালো। মুচকি সে তিনি আশ্বাস দিলেন, চিন্তা করিস না, আমার সাইবার অতটাও কেয়ারলেস না। যেন সামিয়ার উক্তিকে কটূক্তি করতেই তৎক্ষণাৎ সাইবানের ভয়ঙ্কর রকম আর্তনাদ ভেসে উঠল। আ! হেগে দিয়েছে! ফারাক্কাবাদ খুলে হেগে ভাসিয়ে দিয়েছে পোটলাটা। ইয়াক! ঝট করে মাথা ঘুরে ইরাম এবং সামিয়া দুজনেই দেখলেন ইজানকে জড়ানো কাঁথাটা ভিজে আছে। সাইবনের খোলা বুকের উপর জল জল করছে বাদামি বর্ণের তরল মানব শিশুর বর্জ্য। টলে উঠল সাইবান। ইরাম আর থামতে পারল না। দৌড়ে গিয়ে কাঁথা সমেত ইজানকে নিজের কোলে দিল নিল, কিন্তু ততক্ষণে কাজ যা হওয়ার হয়ে গিয়েছে। সাইবান টিভির কেবিনেও একটা ধরল নিজের পতন ঠেকাতে। চেহারাটা বিকৃত হয়ে গেল তার ঘৃণায়। ওয়াক ওয়াক! সরি, একটু আগে দুধ খেয়েছে তো। হাতের কাছে কিছু না পেয়ে নিজের গলার ওড়নাটা দিয়ে সাইবানের বুক মুছতে লাগলো ইরাম। কাপড়টা টেনে নিয়ে নিজের শরীর ঘষতে ঘষতে লাল টকটকে বানিয়ে সাইবান খেকিয়ে উঠল।
পোটলার ঘরের পোটলা, ফরজ নফল ওয়াজিব সব গোসল দিতে হবে আমাকে। দেখিস তুই, আর যদি তোকে কোলে ওয়াক ওয়াক। সবকিছু ফেলে মুখ চেপে ধরে ছুটতে ছুটতে সাইবান দোতলায় উঠে গেল। ঝড় একটু শান্ত হতেই সামিয়ার অট্টহাসির শব্দ ভেসে এলো। আমার নাতে একদম বাপের ওপরে গিয়েছে। জানিস, সাইবানের বাবা যখন ওকে প্রথম কোলে তুললো, হিসু করে লোকটার কাপড় ভাসিয়ে দিয়েছিল। লোকটার মুখে ঢুকে গিয়েছিল। হায় খোদা, এরপর 10 দিন সাইবানকে কোলে নেয়নি। আর হা হা হা, ইরাম এত কিছুর মাঝে হাসবে কি নাকি আফসোস করে বুঝতে পারলো না। কিন্তু বুকের ভেতর ভর করা একটা উষ্ণতা তাকে বুঝিয়ে দিল বহুদিন বাদে সে একটুখানি সুখ সুখ অনুভূতি টের পাচ্ছে। দিন সকালে ইরামের ঘুম ভাঙলো মৃদু গোলযোগের কারণে। বিছানায় সরট হয়ে উঠে বসলো সে। ঘড়ির দিকে তাকালো, সকাল 9:30 বাজে। ইজান গতকাল রাতে অনেকবার জেগে উঠেছে। তার যত্ন নিতে ভোরের দিকে ঘুমানোর সুযোগ পেয়েছে ইরাম, যার কারণে এতটা দেরি হয়ে গিয়েছে। বাইরে থেকে উচ্চরিত কণ্ঠস্বর ভেসে আসছে, অচেনা। ইরাম বসে থাকতে পারল না, ঘুমন্ত ছেলেকে দুপাশে দুটো কোলবালিশ দিয়ে সুরক্ষিত করে নেমে পড়ল। মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি কুঁচকে যাওয়া আঁচল ঠিকঠাক করে সে বাইরে বেরোলো। দু হাতে চুল আঙুলে চালিয়ে খোপা বাঁধতে বাঁধতে যখন সে হলঘরে এসে পৌঁছলো, তখন দৃশ্যটি চোখে পড়ল। জর্জের শাড়ি পরনে এক সুদর্শন রোমের দণ্ডমান। স্ট্রেট সিল্কি চুলগুলো পিঠ বাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচ অব্দি। চেহারায় একসাথে মায়া এবং কঠোরতা। হাতে রেশমি চুড়ি। খানিকটা নতুন বউ ধরনের প্রভাব আছে ভিতরে। সামিয়ার সঙ্গে বাগবিতণ্ডে লিপ্ত হয়েছে সে। মম, তুমি সাইকে এভাবে জোর করতে পারো না। তুমি জানো না ও কোন লেভেলের সাইকো? তুমি একবার ফেক মুক্তা কিনে স্ক্যাম হয়ে গিয়েছিলে বলে ওই দিনই সোজা কক্সবাজারে গিয়ে মুক্তা ব্যবসায়ীদের সাথে সাগরে নিয়ে নিজে থেকে ঝিনুক আহরণ দেখে বেছে বেছে আসল মুক্তা নিয়েই ফিরেছে। মনে নেই তোমার? টানা 60টা দিন ওর কোনো হদিস পাইনি আমরা। আর তুমি এই ছেলের সামনে উচ্চারণ করো বিয়ের কথা। ও তো সেটা করবেই। চিৎকার করিস না সারিকা, এটা ভদ্রলোকের বাড়ি। আর একটা ছোট বাচ্চা আছে ঘরে। বাচ্চা মাইফু। সারিকা প্লিজ শান্ত হও। সারিকাকে থামাতে এতক্ষণ একপাশে দাঁড়ানো দীর্ঘদেহী পুরুষটি এগিয়ে এলো। ধূসর বর্ণের স্যুট পরনে, চোখ মুটে ভাব গম্ভীর্য এবং নমনীয়তা, উজ্জ্বল দৃষ্টি। সারিকার কাঁধে হাত রাখলো সে। এই পুরুষটি না চিনলেও রমণীকে চিনতে বেগ পোহাতে হলো না ইরামকে। সাইবানের একমাত্র বড় বোন সারিকা বিনতে আহমেদ। ইরামের যতদূর মনে পড়ে, একে অপরের সাথে 2 কি 3 বছরের ব্যবধান তাদের। যতদূর শুনেছে গত বছর সারিকার বিয়ে হয়ে গিয়েছে। তাহলে পুরুষটি হয়তো তার স্বামী। ইরাম খানিকটা ইতস্ত করলো, কিন্তু ততক্ষণে সামিয়া তাকে দেখে ফেলেছে। তাই পানি না গিয়ে ইরাম ভিতরে ঢুকলো। মোলায়েম গলায় বলল, কেমন আছো সারিকা? বহুদিন বাদে তোমায় দেখলাম। সারিকা শটান ঘুরে দাঁড়ালো। ইরামকে দেখে তার চোখ মুখে বিতৃষ্ণা ছেয়ে গেল। কাঁধ থেকে পুরুষটির হাত ঝটকা দিয়ে সরিয়ে সে হন করে হেঁটে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো। ফালতু প্যাচাল বাদ দাও ইরাম আপু, তোমার লজ্জা করে না নিজের হাঁটুর বসে একটা ছেলের ঘাড়ে চেপে বসতে? হোয়ার ইজ ইউর সেলফ রেসপেক্ট? ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। সারিকা মেয়েটা খারাপ না। ছোটবেলায় যতটুকু দেখা সাক্ষাৎ আর কথাবার্তা হয়েছে, কখনোই তাকে এভাবে অপমান করে কথা বলেনি, অথচ আজ বলছে। ইরাম সারিকাকে দোষ দিতে পারল না। সমাজের মানুষ মাত্রই তার এবং সাইবানের বিয়েটাকে কত দৃষ্টিতে দেখবে সেটা সে জানে। সারিকা, বিহেভ ইয়োরসেলফ। মানুষের সঙ্গে এমন ব্যবহার করা শিখিয়েছি আমি তোমাদের? যা ঘরে যা, তোর মাথা গরম হয়ে আছে। আমরা এ বিষয়ে পরে কথা বলবো। তপ্ত দৃষ্টিতে একবার সামিয়াকে দেখে গটগট করে হেঁটে সারিকা অন্দরমহলে আড়াল হয়ে গেল। পিনপত নীরবতা ভর করল সমস্ত ঘরে। সামিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন, এক হাতে কপাল ডেকিয়ে রইলেন। ইরাম ভীষণ অস্বস্তি বোধ করলো, বুঝতে পারলেন না সে চলে যাবে কিনা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘ পুরুষটি এগোলো তার দিকে। থেমে বলল, দুঃখিত মিস, আপনি কিছু মনে করবেন না। আসলে সাইবনের বিয়ের কথা জানার পর থেকে সারিকা একটু রেগে আছে। ভাইকে নিয়ে একটু বেশি চিন্তিত। ওর হয়তো আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না, আমি কিছু মনে করিনি। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুখ তুলে পুরুষটির স্নিগ্ধ মুখের দিকে তাকালো ইরাম। আপনি আমার জামাই, সামিয়া বলে দিলেন। পুরুষটি এবার নিজের ডান হাত এগিয়ে দিয়ে স্মিথ হাসি দিয়ে জানালেন, মিশির, মিশির ইকবাল। ইউ ক্যান কল মি জাস্ট ভাইয়া। ইয়াম না চাইতো খানিকটা হেসে ফেলল। মিশির, লাইক হুমায়ুন আহমেদের মিশির আলী? হা হা, সবাই বলে। আমার মা ভীষণ হুমায়ুন ভক্ত। মিশিরকে তার এতই মনে ধরেছে যে ছেলের নামটাই রেখে দিয়েছেন চরিত্র নামে। ইরান মিশিরের দিকে হাতটা ধরল, কর্দমন করে বলল,
ইরাউন কিবরিয়া, ইউ ক্যান কল মি জাস্ট ইরাম। মিশির ভাইয়া মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে নিজের হাতটা সারিয়ে নিল মিশির। সামিয়ার দিকে ফিরল। মম, আমি তাহলে আসছি। ফার্মে একটা প্রজেক্টের কাজ আছে, স্যারিকাকে পৌঁছে দিতে এসেছিলাম। সে কি, তুমি আজ থাকবে না? কালই তো বিয়ে, কাল সকাল সকাল চলে আসবো। তাহলে তো হবে না বাবা, এত সব কাজ করবে কে? আমার বয়স হয়েছে, তোমাকেও তো সামলাতে হবে। মিশির খানিকটা ভেবে বলল, আচ্ছা মম, আমি আজ রাতে চলে আসবো। ঠিক আছে, তবে একবার শুকনো মুখে আমি বের হতে দেবো না, সরি। নাস্তা করে যাও। না না, আমরা খেয়েই বেরিয়েছি, তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে 1 কাপ চা দিতে পারেন। সুগন্ধাকে একটু বাজারের দিকে পাঠিয়েছি করিমের সাথে। তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। ইরাম এগিয়ে এলো। না খালামণি, তুমি বসো ওনার সাথে। এমনিতেও কয়েকদিন ধরে খুব কষ্ট করছো, আজ একটু ছুটি পেয়েছো, আমি চা করে এনেছি তোমাদের দুজনের জন্য। পারবি? আচ্ছা মা, লক্ষ্মী মেয়ে আমার, এর মধ্যে বাড়ির বউয়ের দায়িত্ব বুঝে নিচ্ছিস। মৃদু হেসে ইরাম কিচেনের দিকে চলে গেল। সুগন্ধা যখন তাকে নাস্তা দিত, তখন হাতে হাতে টুকটাক সাহায্য করে সে জেনে গিয়েছে কোথায় কি আছে। তাই চা পাতি, চিনি, দুধ ইত্যাদি খুঁজে পেতে সমস্যা হলো না। চুলায় কেতলি বসিয়ে তাদের দুধ দিয়ে প্রথম ভালো করে ফুটিয়ে নিল সে। খানিকটা চিনি দিয়ে তাতে চা পাতা ছেড়ে দিতেই ধীরে ধীরে ধবধবে সাদা তরল দারুণ বাদামি রং ধারণ করলো। 2 কাপ ট্রেতে রেখে সঙ্গে কিছু কুকিজ প্লেটে সাজিয়ে দিল। ইরামের ঘরের কাজকর্ম করতে বেশ ভালো লাগে। চা প্রায় হয়ে আসলে সে আঁচটা খানিকটা কমিয়ে ভালো মতো ফুটে চা মজাদার হতে দিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই নিজের পেছনে অদ্ভুত একটা উষ্ণতা স্থির টের পেল। কিছু বুঝে ওঠার আগেই শক্ত প্রশালী বুকের সঙ্গে ধাক্কা লাগলো তার পিঠে। সঙ্গে সঙ্গে দুটি শক্তিশালী বাহু ঠিক তার দুপাশের সামনের কাউন্টারের উপর এসে বসলো। চিনতে একটু বেগ পোহাতে হলো না ইরামের। ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আলাদিন। আলাদিন, কি সমস্যা? এমন অভদ্র আচরণ করছো কেন? খানিকটা ঝাঁজ নিয়ে শুধালো ইরাম। ছেলেটা এভাবে হঠাৎ হঠাৎ তাকে ভড়কে দেয় কেন? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার কোনো মানে হয়? ঘাড়ের ওপর সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যেতে ইরাম খানিকটা ঝটকা দিল। প্লিজ, আমার এসব একদম পছন্দ না, আমি মজার মুডে নেই। দূরে যাও আলাদিন। অথচ এক চুলও নড়ল না সাইবান, বরং আরও কাছে সরে এলো। ইরামকে রীতিমতো কাউন্টারের সঙ্গে লেপটে যেতে হলো। মুখ নিচে নামে ইরামের কানে ফিস ফিস করে উঠল সাইবান। বলেছিলাম না, পরপুরুষ আপনার জন্য নিষিদ্ধ। কি উল্টাপাটা কথা বলছো? কিসের পরপুরুষ? চা বানাচ্ছেন কার জন্য? থমকে গেল ইরাম। চুলায় টকবট করে ফুটতে থাকা চায়ের দিকে প্রসূত দৃষ্টিতে চেয়ে রইল। সাইবান তার কাঁধে থুতনি ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চা বানানো হয়, আবার হ্যান্ডশেকও করা হয়। নাইস।